আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। ওয়ালাইকুম ভাই আসসালামু আলাইকুম। তোমাদের রিসার ক্যান্ডিডেট যারা তোমাদের ভালো। দেখা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। না ভাইয়া, এখনো শেষ হয়নি। কাজ আরো বেশি করা লাগবে, বিকজ রুটিন তো অলরেডি দিয়ে দিচ্ছে, তাই না? ওয়ালাইকুম আসসালাম আবির, মুসা। ভাই 12 কি আপলোড দিবে? ওটা 12 তারিখে আগে যদি এডুকেশনাল ইনস্টিটিউশন খুলে, তাহলে আমরা 12 তারিখ কি বার? সানডে, সো আমরা টিউসডে থেকে খুলে দিব, যদি আসলে খুলে আর কি। গভর্নমেন্ট তো আগে কতবারই বলছে, তো অ্যাকচুয়ালি খুলে দেখা এরপর আমরা খুলবো আর কি, বুঝছো? আর ওটা খুললে পরেও সাইমালটেনিয়াসলি ইনশাল্লাহ দোনোটাই চলবে, যে কেউ যদি বাসায় থেকে ক্লাস করতে চাও, হ্যাঁ, যে এখনো কোভিড এর মধ্যে বের হওয়া রিস্ক নিবা না, এমন কিছু যদি থেকে থাকে, তো তোমরা বাসায় বসে ক্লাস করতে পারবো। এরকম একটা কাজ করা হবে লিস্ট ফিজিক্স এর জন্য, যা আমি এনজেড ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছি। এনজেড ভাই বললো যে আগে খুলুক, দেন ওটা আরো কনফার্মেশনে আসা যাবে, যে ক্লাসরুমে মেইনলি ওরকম ক্যামেরা থাকবে, ক্লাস অফলাইন অনলাইন সাইমালটেনিয়াসলি চলবে আর কি, বুঝছো? তো ওখানে প্রবলেম না, যে যেই মোড প্রেফার করো ওইটাতেই ক্লাস নেওয়া হবে বা করতে পারবা, আগে এডুকেশনাল ইনস্টিটিউশন খুলুক। ওকে। আজকে কি ম্যাগনেটিজম স্টার্ট করবেন? হ্যাঁ, ওকে। আমাদের আর টোটাল ইউনিট বাকি হলো 3টা, টোটাল চ্যাপ্টার বাকি হলো, সরি স্ক্রিনশটটা হয়ে গেছে, আর বাকি টোটাল চ্যাপ্টার বাকি আছে আর 8টা। স্ক্রিনশট এরকম বন্ধ হয়ে গেছে। এরপরে বাকি এই সাবজেক্ট গুলোর কি অবস্থা সবার? পড়ালেখা ঠিক ভালো। হইতেছে? কোন সাবজেক্টে কি পিছায় আছে, এমন কিছু আছে? ইংলিশে আছি ভাইয়া। ইংলিশে? ইংলিশটা আসলে আনফরচুনেটলি আমরা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয়েও কেন যেন আইজিসিএসসি ইংলিশে একটু প্রবলেম ফেস করি। বাট আমারও এরকম প্রবলেম ছিল না এরকম না। আমি নিজেও এসএর দিনে, যে মেইন এক্সামের দিনে, ওরকম এসএটা ঠিকঠাক মতো লিখে দেন এ পেয়ে গেছি, বুঝছো? এসএ বাংলা এগুলো এসে, পড়া। বাংলা এসে যত ভালো মতো লেখার কথা, এর চেয়ে সবচেয়ে বাজে ভাবে লিখছি। আর ইংলিশ এসে যত বাজে লেখার কথা, এর থেকে তত ভালো লিখছে আর কি। উইলসন না তাই মানে বুঝে নাই, আচ্ছা। স্ক্রিন শেয়ার কাজ করে না। এটাই যে আমরা উইলসন দেখে আমাদের ইংলিশের অবস্থা খুবই লো সাইডে। ওইটা আসলে এক্সকিউজ না, বাট আমাদের টিচারদেরও অ্যাকচুয়ালি দোষ আছে।
পুরোপুরি দোষ না এটা বলা যাবে না, কিন্তু আমাদের নিজেদের আসলে কাজ করা দরকার ছিল। ওকে, সো হ্যাঁ, ইএম হয়ে এত খারাপ অবস্থা। আমি তো আগে বুঝছো, আমি আগে ছিলাম সাভারে থাকতাম। তো আগে মর্নিং গ্লোরি সাভার ক্যান্টনমেন্ট নামের একটা স্কুলে পড়তাম সাভারে থাকতে সময়। দেন স্ট্যান্ডার্ড 4-এ আসছি আমি উইলসে। তো আগের স্কুলে তো ক্যান্টনমেন্ট স্কুল, সো ওখানে অলওয়েজ আমাদের রুলস এন্ড এভরিথিং সবকিছু ঠিকঠাক মতো ফলো করা লাগতো। ইভেন প্লে গ্রাউন্ডেও তোমার মনে করো বাংলা কথা বলা যেত না আর কি, কম্পালসারি ছিল ইংলিশে কমিউনিকেট করা। কিন্তু পরে যখন নাকি উইলসে আসলাম, আয় আল্লাহ, ফার্স্টে লাগতেছে এটা কোন বস্তিতে আসছি, বুঝছো, যে এটা যে ইংলিশ মিডিয়াম, এটা জাস্ট বুক লিস্ট ছাড়া ক্লাসের লেকচারও তো মনে করো যে অ্যাকচুয়ালি যেমন ভাবে দেওয়া হয় দেখে ইংলিশ মিডিয়ামে থেকে বলবেও না যে ইংলিশ ভার্সনে এর থেকে আরো বেটার ইয়ে করে। আচ্ছা, একটা গ্রাফ প্র্যাকটিস করার ওয়ার্কশিট। এখানে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার ওয়ার্কশিট বলতে ওরকম না, এটা তোমাদের ইকুয়েশন গ্রাফ যে তোমরা বলছো যে ম্যাথসে স্টার্ট করছো, তো ওই ইকুয়েশন গ্রাফের ওইটা যত ম্যাথ করবা তত তোমার জন্য কাজে আসবে। যে আমি আমার নিজের ও লেভেলস এর সময় অনেক অনেক গ্রাফ পেপার ইউজ করছি এগুলো জিনিসে কাজ করতে। তোমরা তো এখন পর্যন্ত ম্যাট্রিক্স করো নাই, ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সাদিয়া আপু সবার লাস্টে করায়। তো ওই ম্যাট্রিক্স টপিকটা করে থাকলে অনেক ভালো কিছু করতে পারতাম, ম্যাট্রিক্স এন্ড ইকুয়েশন গ্রাফ এইসব। তো এটা যখন টাইম আসবে তখন হোপফুলি কভার হয়ে যাবে, প্রবলেম নাই। ঠিক আছে তাতে, ওকে, সো লেটস স্টার্ট। ম্যাগনেটিজম এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম। আচ্ছা, তো যারা নাকি উইন্সার ক্যান্ডিডেট, তোমরা তো অলরেডি আচ্ছা ম্যাট্রিক্স করছো, দ্যাটস ভেরি গুড। তো ম্যাট্রিক্স এর ট্রান্সফরমেশন ওইসবের ম্যাথ ওগুলি যত করবো ওখানের মধ্যে কতগুলি আইডিয়া অ্যাকচুয়ালি ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তো তাহলে ওই ম্যাট্রিক্সটা নিয়ে আমরা পরে কথা বলতেছি নাজা। তো ফার্স্ট অফ অল লেটস সি যে যারা যারা নাকি উইলসে ছিলা আর উইলসে আছো আর কি, যে টিউটোরিয়াল দিছো ফার্স্টটা, তো তাদের জন্য তো ম্যাগনেটিজম এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম টপিক অলরেডি কভার করানো হয়েছে। তোমাদের নতুন টিউটোরিয়ালও যে আপকামিং যে 12 তারিখের টিউটোরিয়াল, ওই দিনও আছে ম্যাগনেটিজম টপিকটা অ্যালং উইথ দা রেডিও অ্যাক্টিভিটি টপিক। সো এই ম্যাগনেটিজম টপিকের মধ্যে ফার্স্টে আমরা যেটা ডিসকাস করব, হোয়াট ইজ আ ম্যাগনেট। একটা ম্যাগনেট কি জিনিস বলতে পারবা নিদিতা? একটা ম্যাগনেট কি করে নরমালি? A magnet is a substance that has a magnetic field around it. ওকে, দ্যাটস ওয়ান ওয়ে টু পুট দ্যাট। ঠিক A আছে, magnet তো is an object that exerts a magnetic field around a particular radius around it. এটা ওই শ্রাবণের কথাটাই হয়েছে ডিফারেন্ট ওয়ার্ডিং এ, এটা সমস্যা না। এখানের মধ্যে একটা ম্যাগনেট করেটা কি তাহলে বলো তো? ওয়ালাইকুম আসসালাম সুজা। একটা ম্যাগনেট কি করে? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাট্রাক্ট করে। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে, অন্য ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে না। Yes, sir. Yes, অন্য sir. ম্যাগনেটকে রিপেল করতে পারে না। Yes, sir. Yes, sir. তাহলে আমাদের ফার্স্ট অফ অল হোয়াট ইজ আ ম্যাগনেট? আ ম্যাগনেট ইজ অ্যান অবজেক্ট a magnet is an object that has magnetic field around it. তো এখন আবার তোমার কোশ্চেন চলে আসে, ম্যাগনেটিক ফিল্ড আবার কি জিনিস? খেলার মাঠ। এখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি আমাদের ইমাজিনারি একটা রিজিয়ন, বুঝছো। মনে করো রাফিদ, তোমার হাতে একটা ম্যাগনেট আছে, ওকে, এন্ড
এই ম্যাগনেটের কাছেই মনে করো একটা আয়রনের একটা নেইল, অলরাইট। তো এখন ম্যাগনেটের কাছে এরকম আয়রনের একটা নেইল, তো এখন ম্যাগনেটটা কি করবে, আয়রন নেইলটাকে অ্যাট্রাক্ট করবে না, যে আয়রন নেইলের উপর হ্যাঁ একটা ফোর্স এক্সার্ট করবে নাকি? আচ্ছা, এখন আয়রন নেইলটা, যে ম্যাগনেট তোমার হাতে আছে কিন্তু আয়রন নেইলটা অনেক ডিস্টেন্স দূরে, সো এখন কি মনে হয়, will the magnet be able to attract that iron nail? ভাইয়া। এটা No, sir. এটা করতেও পারে, এটা ডিপেন্ড করে কিসের উপরে, যে ম্যাগনেটিক ফিল্ডটা কতটুকু রেঞ্জের মধ্যে আছে, তাই না? যে একটা ম্যাগনেটের চারপাশে কি হয়েছে, একটা ম্যাগনেটের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সো এই যে আমাদের ম্যাগনেটটা, এই ম্যাগনেটের সারাউন্ডিং এ একটা ইমাজিনারি একটা রিজিয়ন থাকে, ওয়্যার হোয়াট হ্যাপেন্স, সে ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারে, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস, ফার্স্ট এই জিনিসটা লিখে নেই, দেন আমরা ম্যাগনেট কি করতে পারো এই ব্যাপারটা নিয়ে বলবো। তো এখন এখানের মধ্যে কি হয়, আ ম্যাগনেট ইজ অ্যান অবজেক্ট দ্যাট হ্যাজ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট, হোয়াট ডাজ ইট ডু, it exerts a force on magnets and magnetic materials. ম্যাগনেটকে সে শুধু অন্য আরেকটা ম্যাগনেটকে কি করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারে, রিপেলও করতে পারে, কিন্তু কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অলওয়েজ কি করবে, অ্যাট্রাক্ট করবে। ওকে, এই জিনিসটা আমি একটু ব্র্যাকেটে লিখে রাখি, আ ম্যাগনেট always attracts magnetic materials but it can attract or repel other magnets depending on what, কখন অ্যাট্রাক্ট করবে কখন রিপেল করবে। আসলে হ্যাঁ, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস ওটার মধ্যে আসবো আমরা, রাফি। অ্যাট্রাক্ট করবে কখন আর রিপেল করবে কখন? আনলাইক পোলস হলে অ্যাট্রাক্ট করবেন, লাইক পোলস হলে রিপেল করবেন। অপোজিট পোলস অ্যাট্রাক্ট, similar poles repel, তাহলে a magnet always attracts magnetic materials but it can attract or repel magnets depending on the poles that are facing. তাইতো, যে কোন পোলস ফেস করতেছে ওই জিনিসটার উপর ডিপেন্ড করে কি হতে পারে, অ্যাট্রাকশনও হতে পারে, রিপালশনও হতে পারে। নাও যে কোয়েশ্চেনটা তোমাদের অটোমেটিক্যালি চলে আসে, ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস, দেন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস, তো এইগুলি আমাদের ফার্স্টে টার্মিনোলজি গুলি কভার করে ফেলতে হবে, যে কোন জিনিসের মিনিং গুলা কি কি। অলরাইট, তো ফার্স্ট অফ অল লেটস সি হোয়াট ইজ আ ম্যাগনেটিক ফিল্ড। Sir, পোলটা কি? কি জিনিস বুঝি নাই। পোলটা আসলে কি? পোল হলো তোমার কোন একটা এন্ড, যে এখানে মধ্যে আমাদের নর্থ পোল সাউথ পোল যে থাকে না ম্যাগনেটের, ওই পোলের কথা বলতেছি আমরা। ঠিক আছে, Okay, নর্থ sir. এন্ড অফ দ্য ম্যাগনেট, সাউথ এন্ড অফ দ্য ম্যাগনেট, এরকম। তো এটার আমাদের কাজগুলো আসবে স্যার, আস্তে আস্তে। তাহলে ইলেকট্রনস এর ম্যাগনেটিক ফিল্ড মানুষ কেমনে বাইর করেন, মানে ওদের ম্যাগনেটিক? এখন ম্যাগনেটিক ফিল্ড এর কথাটা যে বলছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি কার অ্যারাউন্ডে ক্রিয়েট হয়, ম্যাগনেটের অ্যারাউন্ডে। একটা ম্যাগনেট আসলে কি জিনিস, আ ম্যাগনেট ইজ নাথিং বাট আ মুভিং চার্জড পার্টিকেল। ঠিক আছে, একটা চার্জড পার্টিকেল যদি মুভমেন্টে থাকে তো তখন তার চারপাশে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। বুঝছো? তো ওই ব্যাপারটা নিয়ে আমরা বলবো পরে। তো এখন এখানে আমাদের ফার্স্ট এর কাজটা কি, যে ম্যাগনেটিক ফিল্ড,
ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস? It is the region of space around the magnet where it can exert magnetic forces. যে ম্যাগনেটিক ফিল্ডটা বেসিক্যালি কি দেখায়? একটা ম্যাগনেটের রেঞ্জ দেখায় যে সে এতটুকু স্পেস জুড়ে যদি কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা অন্য কোনো ম্যাগনেট পায় দেন তার উপরে কি করতে পারবে? ফোর্স এক্সার্ট করতে পারবে। বুঝছো? ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? যে মনে করো ফারিসি, হ্যাঁ, এখন ফারিসি যদি কাউকে মনে করো থাপ্পড় মারতে চায়, ঠিক আছে, ফারিসি কাউকে থাপ্পড় মারতে চায়, তো ওই যাকে থাপ্পড়টা মারবে সে যদি কি থাকে, সে যদি ফারিসির হাতটা যে সুইং করবে ওই রেডিয়াসের মধ্যে যদি না থাকে, তো তাহলে কি তার উপরে স্ল্যাবটা ল্যান্ড করতে পারবে? এক্স্যাক্টলি, রেঞ্জ অফ ইনফ্লুয়েন্স। এটা ভালো ওয়ার্ডে বলছো তাসফিক, যে ম্যাগনেটের রেঞ্জ অফ ইনফ্লুয়েন্স, যে কতটুকু রিজিয়ন জুড়ে সে কি করতে পারে, তার ফোর্সটা এক্সার্ট করতে পারে। অলরাইট, তো তাহলে একটা অবজেক্টের অ্যারাউন্ডে এরকম একটা স্পেস যেখানে কি করতে পারবে, সে ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারবে, তো ওই রিজিয়নটাকে কি দিয়ে আমরা বুঝাই? ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বুঝাই। বুঝতে পারছো? ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাগনেটিক ফিল্ড আঁকতে হয় কিভাবে এন্ড এভরিথিং, ওগুলো জিনিস আমরা আসবো। এখন আমরা দেখি ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডের ম্যাটেরিয়াল। বাইরে গেলে তো ম্যাগনেট অ্যাট্রাক্ট করতে পারবে না। এক্স্যাক্টলি, ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চলে গেলে that magnet won't be able to exert any force on the magnetic material or other magnet, যেটাই বলো। বুঝছো? হ্যাঁ তাসফিক, এটা নিয়ে কথা হয়েছে ক্লাসের শুরুর দিকে, যে 12th যদি খুলে যায় দেন আমরা 1-2 দিন দেখে দেন ইহাব খুলে দিব, বাট তখন সাইমালটেনিয়াসলি অনলাইন অফলাইন দোনোটাই হবে, যে অফলাইন ক্লাস হইতে সময় অনলাইনেও যদি কেউ দেখতে চায় তো তাহলে ওইটাও করতে পারবে। বুঝছো? এটা আমরা ফর দ্য মান্থ যেমন কন্টিনিউ করতে পারি আনটিল এভরিওয়ান গেটস ভ্যাকসিনেটেড। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ মজা হবে। তোমাদের তো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড এইটার ওই প্রথম প্রথম দিকের ক্লাসগুলো নিয়ে আর নেওয়া হয় নাই। ও লেভেলস এর লাস্ট কয়টা দিন একটু তাও পাবা সামনাসামনি। ওকে, লেটস সি নাও ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা আমাদের কভার হয়ে গেছে। নাও ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস এটা দেখি। Magnetic materials, these are materials that can experience magnetic forces. ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা? যারা নাকি ম্যাগনেটিক ফোর্স। ইহাব স্টার্ট হলে কতক্ষণ ক্লাস হবে? 1 ঘন্টা। যেখানে আমরা যেরকম টাইমিং এ অনলাইনে নিছি সেম টাইমিংটাই অফলাইনে, 6টা থেকে 7টা। বুঝছো আলিফ? ইয়া খোদা তাসফিক, তোমার তো তাহলে জাস্ট টিনেজ হিট করছো, তোমার বার্থ সার্টিফিকেট পাই। এখানে তো প্যারা আছে, অনেক কিছু দেখা যায়, করতে পারবো না। ওইটাই। আচ্ছা, 13 বছর তাহলে, ভেরি গুড। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা কি জিনিস? যারা নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আমাদের দুইটা স্পেসিফিক টাইপ আছে, যে দুটা নিয়ে আমাদের জানতে হবে। সো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দুই টাইপের, কি কি লেটস সি। আচ্ছা, এখনই কি আজান দিয়ে দিচ্ছে? এখন 25-এ দিতে, এখন 20-এ দিয়ে দিতেছে। আচ্ছা, তো সবাই একটা কাজ করো, 6:30 সবাই আবার রিজয়েন করো নামাজের পরে, ঠিক আছে? ওকে ভাইয়া।
আমরা একটা 1 মিনিট ওয়েট করে বাকিরা রিজয়েন করে নেয়, দেন শুরু করতেছি। হ্যাঁ, যেগুলা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ওগুলোর সাথে ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর যেগুলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে সেগুলোর সাথে ম্যাগনেটিক ফিল্ড থাকে না, এরকম নাকি প্রপার্টিজ গুলো? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সাথে ম্যাগনেটিক ফিল্ড থাকে না। না থাকে, আমি এটা বলছি থাকে। তো থাকে না। ও আর ম্যাগনেটের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডটা কি ম্যাগনেটের সাইজের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, ম্যাগনেটের সাইজের উপরেও ডিপেন্ড করে। ম্যাগনেটটা কোন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে বানানো ওইটার উপরও ডিপেন্ড করে, সো অনেক কিছু আছে। ওকে, সো আমরা এখন আবার আস্তে আস্তে কন্টিনিউ করি। আমরা দেখবো যে ম্যাগনেট অ্যাকচুয়ালি তোমরা যা ভাবো পুরোপুরি ওরকম না। তোমরা এখনো স্ট্যান্ডার্ড 7 অ্যাকচুয়ালি অল্প একটু পড়ার কথা ম্যাগনেট নিয়ে, বাট আমি ফুললি শিওর না অ্যাকচুয়ালি কি কি পড়ছো, সো আমি সবসময় প্রথম থেকে একদম বেসিক থেকে শুরু করি। তা এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ফার্স্টে কাদেরকে বললাম? যারা নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। তো তাহলে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা হবে? যারা নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে না। যে মনে করো একটা উড, যে কাঠের টুকরা, একটা কাঠের টুকরার পাশে তুমি যত মন চায় তত স্ট্রং একটা ম্যাগনেট নিয়ে আসো না কেন, এই কাঠের টুকরাটাকে কি সে অ্যাট্রাক্ট করতে পারবে? পারবে না, বিকজ the wooden block does not experience magnetic force. Why? Because it is not a magnetic material. Alright, তো তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আমাদের দুই টাইপের। একটাকে বলা হয় সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর একটাকে বলা হয় হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আছে কি? Dr. Stone the coiled a copper wire around an iron rod. হ্যাঁ, এখানের মধ্যে কাজ করে, ওটা আমরা দেখবো তাসফিক এই চ্যাপ্টারে পাবো। ঠিক আছে, ওয়েট করো, আসবে সামনে। আচ্ছা, সো তাহলে আমরা যে ব্যাপারটা দেখতেছিলাম এখানের মধ্যে দেখো যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দুই টাইপের হতে পারে। কি কি? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাদেরকে বলি? These are materials which can be which are hard to magnetize. ম্যাগনেটাইজ করা মানে কি? কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করা। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন ইজ আ প্রসেস অফ ডুইং হোয়াট? Magnetization is a process of converting a magnetic material to a magnet. Okay, তো তাহলে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থেকে কি করা যায়? ম্যাগনেট প্রডিউস করা যায়। বুঝছো? তো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হার্ড হোক সফট হোক, কোনোটাকে কি করা পসিবল শ্রাবণ? ম্যাগনেটে কনভার্ট করা পসিবল। কিন্তু হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে ম্যাগনেটে কনভার্ট করা বেশি কষ্ট, আর সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে ম্যাগনেটে কনভার্ট করা বেশি ইজি। বুঝছো? তো এখানের মধ্যে কাজটা কি? As magnets, like magnetic conversion এর পরে হার্ড নাকি সফট মেটাল? না না না, ম্যাগনেটে কনভার্ট করাটা ইজি নাকি টাফ ওইটার উপরে ডিপেন্ড করে তারা কি হার্ড নাকি সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ওইটা নিয়ে না আমরা না, বলবো। লাইক তারপরে লাইক ম্যাগনেটিক কনভার্সনের পরে লাইক এক একটা ওদের কি সেম ম্যাগনেটিক পাওয়ার নাকি লাইক হার্ড বেটার সফট বেটার? এটা ওইটা যেটা বললাম পার্টিকেলের অ্যারেঞ্জমেন্ট গুলির উপরে কতগুলো ব্যাপার আছে, যে কত বড় ম্যাগনেটের সাইজটা, তাদের পার্টিকেলস গুলি কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে, ওগুলো নিয়ে কাজ আছে। বুঝছো? এটা আসতেছি আস্তে আস্তে। ফার্স্টে আমরা টার্মিনোলজি গুলি দেখার পরে দেন ডিটেইলস গুলা বলবো। ওকে, আজকে আমরা ফার্স্টে টার্মিনোলজি গুলি কভার করে নেক্সট ক্লাসে আমরা ডিটেইলসে ডিসকাস করব যে হাউ অ্যাকচুয়ালি আ ম্যাগনেট ওয়ার্কস অ্যাজ আ ম্যাগনেট।
এগুলো জিনিস অ্যাকচুয়ালি বইয়ে নাই, বাট এগুলো জিনিস আমি স্টুডেন্টদের কাছে ডিসক্লোজ করি সো দ্যাট তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইনসাইড। হ্যাঁ, তো তাহলে এখানে আমাদের কাজটা কি, দিস আর ম্যাটেরিয়ালস হুইচ আর হার্ড টু ম্যাগনেটাইজ এন্ড একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি ম্যাগনেটাইজ করা যায় তো তার মানে কি উল্টা কাজটাও করা যাবে না, যে একটা ম্যাগনেটকে ডিম্যাগনেটাইজ করা যায়, বুঝছো? যে একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটটাকে কি করা পসিবল, তার ম্যাগনেটিজম লুজ করানো পসিবল। সো এটা ওই প্রসেসটার নাম কি হবে, ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন হলো ম্যাগনেটে কনভার্ট করার প্রসেস। তো তাহলে উল্টা প্রসেসটাকে কি বলবো, ডিম্যাগনেটাইজেশন নাকি পারিসি? Yes ভাইয়া। তাহলে এখানে আমাদের কাজটা কি, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা, দিস আর ম্যাটেরিয়ালস হুইচ আর হার্ড টু ম্যাগনেটাইজ এন্ড ডিম্যাগনেটাইজ, হার্ড টু ম্যাগনেটাইজ but once they are magnetized they are difficult to ডিম্যাগনেটাইজ, মানে কি সে তার ম্যাগনেটিজমটাকে রিটেইন করে রাখতে চায়, বুঝছো? ম্যাগনেটিজমটাকে ইজিলি লুজ করে না। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হলো স্টিল। তো স্টিলকে ম্যাগনেটে কনভার্ট করা অনেক কষ্ট, কিন্তু ওয়ান্স ইউ কনভার্ট আ ম্যাগনেট বলে স্টিল ইনটু আ ম্যাগনেট, সে কি করতে চায়, সে তার ম্যাগনেটিজমটাকে ধরে রাখতে চায়। এখন ডিম্যাগনেটাইজেশনের প্রসেসও আমরা পড়বো, ম্যাগনেটাইজেশনের প্রসেসও আমরা পড়বো, এগুলো জিনিস আমাদের আসবে। এক্স্যাক্টলি, রিলাক্টেন্স টু চেঞ্জ দেয়ার স্ট্রাকচার। সো ম্যাগনেটাইজেশন পড়তে সময় সে স্ট্রাকচার চেঞ্জ করতে চায় না দেখে বেশি সময় লাগে বা বেশি কষ্ট হয়, দেন ডিম্যাগনেটাইজেশনের সময় সে তার স্ট্রাকচার চেঞ্জ করতে চায় না দেখে ইট টেকস longer or it is difficult to demagnetize। বুঝতে পারছো তাসফিক? তো এখন হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তাহলে কোন কাজে ইউজ করা হবে, দে আর ইউজড, তারা যেহেতু তাদের ম্যাগনেটিজমটা ধরে রাখতে চায়, তো তাহলে এই জিনিসটাকে দিয়ে কি বানানো পসিবল, পার্মানেন্ট ম্যাগনেট বানানোর জন্য আমরা তাহলে কি ইউজ করব, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করব নাকি নিদিতা? যে নাকি ইজিলি ম্যাগনেটিজম লুজ করতে চায় না, মানে কি তার মধ্যে ম্যাগনেটিজমটা পার্মানেন্টলি থাকতে চায়, তাই তো? সো তাহলে দে আর ইউজড ফর পার্মানেন্ট ম্যাগনেটস। আচ্ছা, নাও দ্য সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। তো এটা বুঝেই গেছে উল্টা জিনিসটা, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে ম্যাগনেটাইজ করা যদি বেশি কষ্ট হয়, তো তার মানে সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালরা কি হয়ে যায়, ইজিলি ম্যাগনেটাইজ হয়ে যায়, বুঝছো? These are materials which are easy to magnetize and demagnetize. এটার এক্সাম্পল হলো আয়রন এন্ড। তো তাহলে যে নাকি এরকম ইজিলি ম্যাগনেটাইজড হয় এন্ড ডিম্যাগনেটাইজড হয়, তাকে দিয়ে কেমন টাইপের ম্যাগনেট বানাবো, পার্মানেন্ট নাকি টেম্পোরারি? Temporary. They are used to make temporary magnets, or more specifically আমরা একটা টার্ম পাবো সামনে, ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, যে ইলেকট্রিসিটি দিয়ে ম্যাগনেটিজম কন্ট্রোল করি, যে কি হবে, আমরা কারেন্ট অন করব, ম্যাগনেট হিসেবে কাজ করবে, কারেন্ট অফ করে দিব, ম্যাগনেটিজম চলে যাবে, এরকম। They are used to make temporary magnets using electromagnets. Okay. তা এখন পর্যন্ত যা যা দেখে আসলাম ওই জিনিসগুলো আমরা একবার রিক্যাপ করি, দেন ম্যাগনেটাইজিং প্রসেস এন্ড ডিম্যাগনেটাইজিং প্রসেস গুলো নিয়ে কথা বলবো।
এগুলো অ্যাকচুয়ালি আমাদের পুরোপুরি সিলেবাসে নাই ডিম্যাগনেটাইজেশনের প্রসেসটা, কিন্তু আমরা জাস্ট প্রসেসগুলির ব্যাপারগুলো জেনে রাখবো যে আসলে কি কি হয়। তো এখন এখানে আমরা দেখো যে একটা ম্যাগনেট কি, একটা ম্যাগনেট হলো একটা অবজেক্ট যেটা কি হয়, যার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে। এই ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কি করে, ফোর্স এক্সার্ট করে। কাদের উপর ফোর্স এক্সার্ট করে? অন্য ম্যাগনেটের উপর বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর। তো এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করে, কিন্তু একটা ম্যাগনেটের সাথে আরেকটা ম্যাগনেটের অ্যাট্রাকশনও হতে পারে, রিপালশনও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য পোলস দ্যাট আর ফেসিং। যদি নর্থ পোল ফেস করে থাকে তো তার মানে কি সিমিলার পোলস, সো দে উইল রিপেল ইচ আদার। যদি সাউথ পোল ফেস করে থাকে again similar poles, so they will also repel each other. But north and south pole, which means they are opposite, so তখন তারা কি করবে, অ্যাট্রাক্ট করবে। তো ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস? ম্যাগনেটিক ফিল্ড হলো এরকম একটা রিজিয়ন অ্যারাউন্ড আ ম্যাগনেট যেখানে সে কি করতে পারে, ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারে। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলো তারা যারা নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করার ক্ষমতা রাখে আর কি, যে যাদেরকে ম্যাগনেট এফেক্ট করতে পারে। এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আমাদের কয় টাইপের স্বর্ণজিৎ? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলো আমাদের দুই টাইপের, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা? হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর difficult to magnetize, but once they are magnetized they are difficult to demagnetize. ওকে, তো তার মানে কি সে তার ম্যাগনেটিজমটাকে রিটেইন করতে চায় বা ধরে রাখতে চায়। তো তাদেরকে দিয়ে, যে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে দিয়ে কেমন টাইপের ম্যাগনেট বানাইতে হয় তাহলে? they are used for permanent magnets. And what about the soft magnetic materials? Exactly opposite. These are materials which are easy to magnetize and demagnetize. Example iron. তো এই দুটো এক্সাম্পল মাস্ট মনে রাখতে হবে, এগুলো আমাদের অনেকবার কোশ্চেন পেপারে আসবে, সো এই দুটো মাস্ট। তো তাদেরকে দিয়ে কি করা হয়? দে আর ইউজ টু মেক টেম্পোরারি ম্যাগনেটস সাচ এজ ইলেকট্রোম্যাগনেটস। সো ইলেকট্রোম্যাগনেটস এর এগুলো নিয়ে আমরা ডিটেইলসে আরো আসবো। পার্মানেন্ট এন্ড টেম্পোরারি ম্যাগনেটস একটু বুঝাবেন? পার্মানেন্ট ম্যাগনেট ওই যে যেটা নাকি কি তোমাদের ইয়েতে কি বলে, হুইলস এর বাইরে ওরকম কতগুলি ম্যাগনেট ইউজ করতো না, তেলাপোকার মতো, যে দুইটা এরকম শেপের ম্যাগনেট। তো ওগুলি কি ইয়েস ভাইয়া। যতদিনই যায় তার সে কি তার ম্যাগনেটিজম লুজ করে, অনেক দিন ধরে এটাকে ইউজ করা যায় না। তো এগুলা কি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের পার্মানেন্ট ম্যাগনেট। কিন্তু টেম্পোরারি ম্যাগনেট তোমরা দেখে আসছো কাজ, কিন্তু অনেকগুলা জিনিসই নোটিস করার কথা না, অনেক জায়গাতে আমাদের ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়, যেটা কি, যে ইলেকট্রিসিটি অন করলে ওই জায়গাটা ম্যাগনেটিক অবজেক্টের মতো কাজ করে। মানে কি, সে একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে যায়। তুমি যদি ইলেকট্রিসিটি অন করো, তুমি যদি ইলেকট্রিসিটি অফ করে দাও, তো তখন তার কি হবে, ম্যাগনেটিক যে পাওয়ারটা ছিল ম্যাগনেটিক পাওয়ারটা চলে যাবে। ওকে, এই ব্যাপারটা নিয়ে আমরা আসবো সামনে, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা ম্যাগনেট কেন একটা ম্যাগনেট, এই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, ম্যাগনেট গুলো যদি আবার অন্য ম্যাটেরিয়ালকে, অন্য ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করলে তো তখন কি সমস্যা? আচ্ছা, ওই ম্যাগনেটটা অন্য কোনো আরেকটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করলো, এটাতে কোনো নরমালি প্রবলেম হয় না, বুঝছো? তো এখন এখানের মধ্যে আমরা যে জিনিসটা ফার্স্টে দেখবো কি হয়, একটা ম্যাগনেটের ভিতরে আসলে কি থাকে। তোমরা কি জানো যে আমাদের প্রত্যেকটা অ্যাটম যে একটা আমাদের মিনিয়েচার সাইজের ম্যাগনেট হিসেবে কাজ করে, যে প্রত্যেকটা অ্যাটমের চারপাশে কি আছে, ইলেকট্রনস আছে না, যারা আর কি কি করে, অরবিট করে নাকি? তো ইলেকট্রনস হলো চার্জ পার্টিকেলস, এন্ড যখনই নাকি কোনো চার্জ পার্টিকেল মুভ করে তার চারপাশে কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো হোয়াট হ্যাপেন্স ইনসাইড আ ম্যাগনেট, একটা ম্যাগনেটের ভিতরে the particles are oriented in a certain direction. বুঝছো? প্রত্যেকটা স্মল অ্যাটম কি করে, একটা মিনিয়েচার ম্যাগনেট হিসেবে কাজ করে।
একটা ম্যাগনেটের ভিতরে কি থাকে? The particles are arranged in such a way যে তাদের মধ্যে কি থাকে, আমাদের এই ম্যাগনেটিক পাওয়ারটা থাকে। কেমন জিনিস? তোমার এই যে পার্টিকেল গুলি, তাদের চার্জের যেই ডিস্ট্রিবিউশন, যে তোমার নিউক্লিয়াসটা তো মাঝে আছে এন্ড ইলেকট্রন গুলোর মুভমেন্ট একটা সার্টেন ডিরেকশনে। এটা তার তোমাদেরকে একটা জিনিস দেখাই, 1 মিনিট। তার একটা ভিডিও বের করে। ওকে, সো ভিডিওটা পাইছি, ফার্স্টে ভিডিওটা আমরা দেখে নিই। সবাই একটু কেয়ারফুলি ভিডিওটা খেয়াল করো, দেখো কোনো যদি প্রবলেম থাকে তো তখন হ্যান্ড রেজ করবা, তো আমি ভিডিও পজ দিয়ে তোমাদের কোশ্চেনের অ্যানসারটা দিব। ওকে, If you take a piece of wood and put it next to another piece of wood, nothing happens. And if you take a piece of granite and put it next to another rock, still nothing. But if you take this piece of iron and put it next to this other piece of iron, magic. I mean, magnet. Magnetic objects are able to magically attract at long distances because they generate magnetic fields that extend invisibly out beyond the object. But the mystery is this: where do magnetic fields come from? Well, that's easy, Henry. We've known for a long time that electricity and magnetism are really just two sides of the same coin. Kind of like mass and energy or time and space. They can be transformed into one another. And in fact, a magnetic field is just what an electric field becomes when an electrically charged object starts moving. That makes sense for explaining why a current of electrons flowing through a wire causes this compass needle to move, or how currents in the Earth's outer core generate the geomagnetic field. But a bar magnet or the compass needle itself are just pieces of metal without any electrical current running through them. Or are they? At the microscopic level, there are loads of electrons whizzing around the atoms and molecules that make up any solid. Right. This brings up an excellent point. The magnetic behavior of any everyday object is influenced by a fascinating combination of effects ranging from the level of particles to atoms, collections of atoms, and collections of atoms. First, individual particles. Unlike the everyday workings of gravity and electricity, permanent magnets can only be fully understood as a quantum mechanical effect, in much the same way that particles like electrons and quarks have fundamental properties called mass and electrical charge. Most particles also have another intrinsic property called tiny magnet. Just kidding, it's called intrinsic magnetic moment, but really that's just technical mumbo-jumbo saying that particles with electric charge also happen to be tiny magnets. If you want to know why they're tiny magnets, well, you may as well ask, why are particles charged in the first place? Or why do objects with mass and energy attract each other gravitationally? No one knows. We just know that's the way the universe works. Exactly, and since the 1920s, we've known that each individual electron or proton is basically a tiny magnet, which brings us to the level of atoms. An atom is a bunch of positively charged protons with a bunch of negatively charged electrons whizzing around them. The proton tiny magnets are about 1,000 times weaker than the electron ones, so the nucleus of the atom has almost no effect on the magnetism of the atom as a whole. And you might think that since many, though not all, of the electrons are also moving, that like the current in a wire, they should generate magnetic fields due to that motion. And indeed they do. These are called orbital magnetic fields. Except these don't usually contribute to the magnetic field of an atom. Here's why. Electrons in atoms are accurately and complicatedly described by quantum mechanics, but the gist of the story is that electrons congregate in shells around the nucleus. The electrons in any filled shell zoom equally in all directions, so the currents they generate cancel out and generate no magnetic field. These electrons also come in pairs whose tiny magnets point in opposite directions and also cancel. However, in a half-filled shell, all of the electrons are unpaired, and their tiny magnets point in the same direction and add up, meaning that it's the intrinsic magnetism of the electrons in the outer shell that gives an atom the majority of its magnetic field. So atoms near the side of any of the major blocks of the periodic table, which have full or nearly full outer electron shells, aren't magnetic, and atoms in the middle of the blocks have half-full outer electron shells and are magnetic. For example, ওকে, সো এখানে তারা যে পিরিয়ডিক টেবিলটা যে মার্ক করছে, হ্যাঁ, এটার কমপ্লিকেশন অনেক বেশি। ইলেকট্রোম্যাগনেটিজম বিশাল জিনিস, বুঝছো? এটা মিনিট ফিজিক্স, আবিদ। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, তোমার কেমিস্ট্রি যখন নাকি পড়বা এ লেভেলসে, তখন যে দেখবা কি অ্যাকচুয়ালি
ইলেকট্রন কনফিগারেশন তোমরা এখন যা পড়ে আসতেছো এটা আসলে পুরোপুরি ঠিক না, বুঝছো? তোমরা যে এখন 2 8 2 এরকম করে করে যে তোমাদের ইলেকট্রন কনফিগারেশন গুলি লিখো, ওইটা আসলে মেইন বা কারেক্ট ওয়ে না। কারেক্ট আরেকটা ওয়ে আছে, যেটা কি অ্যাকচুয়ালি তোমার কয়েকটা সাবশেল আছে, এস পি ডি এফ, বুঝছো? তো ওগুলা তোমরা কেমিস্ট্রিতে এস এ উঠলে বড় হলে শিখবা। বাট ফর নাও এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট এর ব্যাপারটা হলো তারা যে হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড যে শেল গুলির কথা বলতেছে। তো হাফ ফিল্ড শেল মানে কি, যে ইলেকট্রনসরা যদি পেয়ারে থাকে, ঠিক আছে, ইলেকট্রনের সাথে যদি আরেকটা পেয়ার থাকে তো তখন কি করবে, দে টেন্ড টু ক্যান্সেল ইচ আদার্স মোশন, বুঝছো? তারা কি করে, একজন আরেকজনের মুভমেন্টের জন্য যেই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় ওটাকে ক্যান্সেল আউট করে দিতে চায়। তারা ফার্স্টের কথাটা কি বলছে দেখো তো ইফতি, তারা কিন্তু ফার্স্টে বলছে প্রত্যেকটা চার্জড পার্টিকেল যারা নাকি মুভমেন্টে আছে তাদের কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন প্রোটন একটা ম্যাগনেট, ইলেকট্রন একটা ম্যাগনেট, তো তাহলে সব চার্জড পার্টিকেল একটা ম্যাগনেট হিসেবে কাজ করে when they are moving, রাইট? আচ্ছা ঠিক আছে। তো এখন বললো যে অ্যাটমিক স্কেলে যখন নাকি আমরা যাব, তো একটা অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে কি করে, ইলেকট্রন যে ওরকম মুভ করে, তো ওই ইলেকট্রনের মুভমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো ওই ম্যাগনেটিক ফিল্ডটা কয়েকজনের থাকে, কয়েকজনের থাকে না। কেন? যাদের ম্যাগনেটিক ফিল্ডটা থাকে না তাদের ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি আছে, কিন্তু কি হচ্ছে, ইকুয়ালি দে আর গেটিং ক্যান্সেলড আউট, বুঝছো? আমরা যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলছি, ওটার মানে আসলে কি, ওটার মানে হলো হাফ ফিল্ড যেসব অ্যাটম গুলি আছে বা হাফ ফিল্ড যেসব এলিমেন্টস গুলি আছে, যে হাফ ফিল্ড ইলেকট্রন বেসিক্যালি, তো ওই হাফ ফিল্ড ইলেকট্রন ওয়ালা এলিমেন্ট গুলিকে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলা হয়, বিকজ তারা ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করতে পারে। আর ফুললি ফিল্ড ইলেকট্রন শেল যাদের, হ্যাঁ, ফুললি ফিল্ড ইলেকট্রন শেল যাদের, তাদেরও ম্যাগনেটিজম ছিল, বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, তাদের নিজেদের ইলেকট্রন গুলাই একজনের ইলেকট্রন আরেকজনের ইলেকট্রনের কি করছে, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল আউট করে দিছে। তো এর জন্য তারা ম্যাগনেটিক ফোর্সের কাছে কি হয় না, অ্যাট্রাক্টেড হয় না। অলরাইট, তো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার আরো ভিতরে অনেক জিনিস আছে, যে ম্যাগনেটিক ডোমেইনের একটা ব্যাপার আছে। তো আমি যে কথাটা বলতেছিলাম অ্যাকচুয়ালি তোমার পার্টিকেলস গুলি এক্স্যাক্টলি ম্যাগনেটিক্যালি নিউট্রাল, ওই জিনিসটাই, যে ম্যাগনেটিক ফিল্ড সবারই আছে, জাস্ট কারোটা রেসিডুয়াল থেকে যায় এন্ড কারোটা কি থাকে, ক্যান্সেল আউট হয়ে যায়, বুঝছো? তো এখানের মধ্যে ব্যাপারটা কেমন, আমি যে ডায়াগ্রামটা ড্র করতেছিলাম ওই ডায়াগ্রামও এখানের মধ্যে তোমরা পাবা, যে কি করে, এগুলাকে বলা হয় ম্যাগনেটিক ডোমেইন, যে a certain number of particles are facing in a স্পেসিফিক ডিরেকশন, তো ওইটার জন্য তাদের কি থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো ওই জিনিসটা এই ভিডিওটা শেষ হইতে হইতে দেখতে পাবা। সো লেটস সি দ্য রেস্ট অফ দ্য ভিডিও। Nickel, cobalt, iron, manganese, chromium, etc. Wait, but chromium isn't magnetic. Ah, but just because an atom is magnetic doesn't mean that a material made up of lots of that atom will be magnetic, which brings us to the level of crystals. When a bunch of magnetic atoms get together to make a solid, they generally have two options. One is for all the atoms to align their magnetic fields with each other, or they can align their magnetic fields in an alternating fashion so they all cancel out. The atoms will do whichever one requires less energy. That's why chromium, for example, is a very magnetic atom but a very unmagnetic solid, because it's one of the most anti-ferromagnetic materials that we know. Iron, on the other hand, is the namesake of ferromagnetism, so it is unsurprisingly ferromagnetic, or, in usual parlance, magnetic. Sometimes. The last and final level of magnetism is that of domains. Essentially, even in a magnetic material where the magnetic fields of atoms line up together, it's possible that one chunk of the material will have all its atoms lined up pointing one way, and another chunk will have all its atoms pointing another way, and so on. If all of these domains are of a similar size, then none may be strong enough to force the others to align with it. In which case, a piece of iron, for example, may have no magnetic field at all because of all the warring magnetic kingdoms within it. However, if you apply a strong enough magnetic field from outside the material, you can help one
ওকে, সো এখানের মধ্যে একটা জিনিস দেখতেছো কি করতেছে, এইটাই হলো আমাদের ম্যাগনেটাইজেশন প্রসেসটা। ম্যাগনেটাইজেশন প্রসেসটা কি, তোমার একটা ম্যাটেরিয়াল আছে এখানের মধ্যে, দেখো আয়রন। আয়রনকে কি বলছিলাম, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাই না? যাকে কি করা যায়, শ্রাবণ, ইজিলি ম্যাগনেটাইজ করা যায়, তাই তো? তো কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ করব, মানে কি ম্যাগনেটে কনভার্ট করব। হাউ? কোন একটা ম্যাটেরিয়াল কেন ম্যাগনেটিক না, বিকজ সে কি, তার পার্টিকেলস গুলি এরকম হ্যাপহ্যাজার্ড ওয়েতে, যে ওরিয়েন্টেশন গুলি সবগুলো কি সেম ডিরেকশনে আছে। কারেন্টলি ভিডিওতে যতটুকু দেখাইছে, এখানে কিন্তু তাদের এক একজনের ডিরেকশন এক এক দিকে। কিন্তু আমরা যদি একটা এক্সটার্নাল ম্যাগনেট নিয়ে আসি, তো তখন কি হবে, ওই এক্সটার্নাল ম্যাগনেটটা সবগুলি ম্যাটেরিয়ালকে, এই যে আয়রনের ভিতরে যতগুলি রিজিয়ন আছে, প্রত্যেকটা পার্টিকেলকে কি করবে, সেম ডিরেকশনে পয়েন্ট করাবে। তো যখন নাকি এইটা করতে পারে, তো তখন আমরা কি বলবো, ইট হ্যাজ বিন কনভার্টেড টু আ ম্যাগনেট। বুঝছো? তো এই জিনিসটা আমরা দেখি ফাইনাল পার্ট অফ দ্য ভিডিওতে কি বলতেছে। Domain expand its control over its neighbors, and so on, until all of the domains have been unified into one kingdom. All দেখছো যে এখানে আমাদের কাজটা কি করলো, all the domains are now facing in the same direction। তো এখন সে কিসে কনভার্ট হয়ে গেছে, আগে কিন্তু সেম ম্যাটেরিয়াল গুলি সেমই ছিল, জাস্ট তাদের ডিরেকশন গুলি উল্টা পাল্টা ছিল, তো তখন সে ম্যাগনেট হিসেবে কাজ করতেছিল না। কিন্তু যখন নাকি তাদের সবগুলি ম্যাটেরিয়াল বা সবগুলি পার্টিকেলের ডিরেকশন সেম দিকে নিয়ে আসলাম, তো তখন হোয়াট দে আর ডুইং, দে আর নাও অ্যাক্টিং অ্যাজ আ ম্যাগনেট। তো তার মানে এই আয়রনটাকে কি করা হয়েছে, ম্যাগনেটাইজ করে ফেলা হয়েছে। বুঝতে পারছো? তো এটা হলো আমাদের ম্যাগনেটাইজেশন প্রসেস, যে কি করব, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করার জন্য হোয়াট আই নিড টু ডু, ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে হবে। তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আসলে পরে তো তখন কি, পার্টিকেলস গুলি ম্যাগনেটিক ফিল্ড বরাবর অ্যালাইন হয়ে যাবে, মানে অ্যারেঞ্জড হয়ে যাবে। তো ম্যাগনেটিক ফিল্ড বরাবর যখন নাকি অ্যারেঞ্জ হয়ে যায়, তো তখন কি হয়ে যায়, ইট গেটস কনভার্টেড টু আ ম্যাগনেট। বুঝতে পারলা বুশরা কি বললাম? এই ম্যাগনেটাইজেশন প্রসেসটা তেমন কমপ্লিকেটেড কিছু না, আমাদের পুরোপুরি আসবেও না, বাট আমরা এই জিনিসটা জাস্ট বলে রাখতেছি যে ইনডিউসিং ম্যাগনেটিজম, হোয়াট ইজ দ্যাট, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা, তো হোয়াট উইল হ্যাপেন, সে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা সার্টেন ডিরেকশনে তার সবগুলি পার্টিকেলকে অ্যালাইন করে ফেলবে, এন্ড when it does that it gets converted to a magnet। বুঝা গেছে রাফি? ওকে, সো এরপর আমরা দেখি লাস্ট পার্ট অফ দ্য ভিডিও, দেন আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। pointing in the same direction. And now, finally, you can rule with an iron fist. I mean, magnet. It's magnetic because it's ferromagnetic and all of the domains are aligned. Exactly. What's remarkable is that magnetism is a fundamentally quantum property amplified to the size of everyday objects. Every permanent magnet is a reminder that quantum mechanics underlies our universe. In order for an everyday object to be magnetic, though, it has to have a unified kingdom of magnetic domains, each made up of bajillions of magnetic atoms which also need to be aligned with each other, each of which can only be magnetic in the first place if it has an approximately half-filled outer shell of electrons, so their intrinsic magnetic fields can align and not cancel each other out. Not surprisingly, these criteria are pretty difficult to fulfill, which is why there are only a limited number of suitable materials you can use when you're building a magnet. Or you could just run a current through any electrical conductor and produce a magnetic field that way. But hey, why does that work in the first place? Click here to তো এখানে লাস্টে যে কথাটা বললো, এটা আমরা সামনের ক্লাসগুলোতে পাবো, যে হাউ অ্যাকচুয়ালি আ ম্যাগনেট ইজ প্রডিউসড বাই ইউজিং ইলেকট্রিক্যাল কারেন্ট। ওয়াও, মিউট করে রাখছে, এটা দিয়ে চলে গেছে। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা ফার্স্টে ওই উইলসের ক্যান্ডিডেটদের জন্য আলাদা একটা ক্লাস থাকবে মানডেতে, আর আমরা এই ম্যাগনেটিজম থেকে আরো কন্টিনিউ করব 6টার ক্লাসে। আর মানডের ক্লাসে ওইটা উইলসের ক্যান্ডিডেটদের সাথে কথা বলে টাইমিং একটা ঠিক করা লাগবে যে ওরা কখন পারবে। অলরাইট, সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।